হে ভিউয়ার্স, ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল, ইউটিউব চ্যানেল। তো তোমরা আমার চ্যানেল থেকে তো রোজ রোজ নতুন নতুন গল্প শুনেই যাচ্ছ, আর কেউ কিন্তু কমেন্ট করে বলছো না কীরকম হচ্ছে এই গল্পগুলো, এবং সত্যি তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে না ইরিটেট লাগছে তোমরা কিছুই বলছো না। যদি তোমাদের বিরক্ত লাগে তো তাও তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের বিরক্ত লাগছে, অন্যরকমভাবে বলুন বা নতুন একটা গল্প বলুন। তো এটা একটা গল্প নয়, এটা একটা রিয়েল ঘটনা। তো এই ঘটনাটা রিসেন্ট আমি শুনেছি। সেই গল্পটা বা সেই ঘটনাটাকে শুনে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি প্রায় গল্পটা বলে দিই, কারণ এটা কিন্তু গল্প নয়, এটা একটা রিয়েল ঘটনা। তো রিয়েল ঘটনাগুলোকে আমি শোনাই। তো ফার্স্ট তোমরা যেগুলো শুনেছো সেগুলো হয়তো গল্প হলেও হতে পারে, কিন্তু রিসেন্ট যেগুলো আমি কয়েকটা ভিডিও দিচ্ছি সেখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো একটা রিয়েল রিয়েল ঘটনা, সত্যি। আর আজকে তেমনই আমি একটা শোনাবো তোমাদেরকে এই রিয়েল একটা ঘটনা, যেটা আমি আমার দিদার কাছ থেকে শুনেছি। তো এটা লিটারালি আমাদের গ্রাম বাংলারই ঘটনা। এই ঘটনাটা প্রায় এই যে জঙ্গলের দিকে হয়ে থাকে, অর্ধেক বন, আমাদের এখানে তো বন বলে থাকি বেশিরভাগ। তো এই বনে এই ঘটনাটা ঘটে থাকে, যেখানে প্রচণ্ড গাছপালা, সেখানে এই ঘটনাটা ঘটেছিল আমার দিদার বাবার সাথে। আমার তো কী হবে, দিদার বাবা মানে আমার দাদু সম্পর্কেই হবে সেরকমই। তারই কি একটা ঘটনা উনি আমায় শুনিয়েছিলেন, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটা শোনার পর তোমাদের কীরকম লাগবে আমি সেটা বলতে পারবো না, বাট আমি তোমাদেরকে যেটা আমি শুনেছি সেটুকুই তোমাদের বলবো, বাড়িতে কোনো কিছুই বলবো না সেখান থেকেই। এবার যদি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু সাউন্ড আসে সেটা তোমরা অ্যাডজাস্ট করে নাও, কারণ এখানে খুব বৃষ্টি হচ্ছে, এত শীতকাল তারপরে খুব বৃষ্টি। আর এখন প্রায় রাত, সেই একই টাইমে আমি বসেছি, ওই 11:30 নাগাদ আমি গল্প আই থিঙ্ক তোমাদেরকে এই ঘটনাটা শোনার জন্য বসেছি, কেন সারাদিন আমার কাজ থাকে, তার জন্য আমার হয়ে ওঠে না। তাই আমি এই সময়টাই বেছে নিয়েছি তোমাদেরকে শোনানোর জন্য। আর এরকম হরর হরর ঘটনা শোনার জন্য এই টাইমটাই ওয়েস্ট, 11:30 থেকেই স্টার্ট হচ্ছে। তো বেশি কথা বলে ফেলছি মনে হচ্ছে আমি, কিন্তু বেশি কিছু কথা বলবো না, আমি কিন্তু শুরু করবো এই ধোঁয়া ভূতের গল্পটা। তো শুরু করছি, তোমরা মন দিয়ে এখান থেকেই শোনো, আর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর কমেন্ট তো অবশ্যই করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো স্টার্ট হচ্ছে আমার আজকের গল্পটা। তো হয়েছেটা কি, এই শীতকাল, কুয়াশা তো পড়বেই, তোমরা অবশ্যই জানো কুয়াশা। সেখান থেকেই কি কুয়াশা প্রেত বা ধোঁয়া প্রেত বলাই যেতে পারে। তো সকাল সকাল গ্রামের মানুষ তো খুব সকাল সকাল উঠেই কাজে বেরিয়ে পড়ে। তেমনই আমার দিদার বাবা, যিনি তখনকার দিনের মানুষ, খেতে কাজ করার জন্য, তাদের জন্য শীত কি গ্রীষ্ম বর্ষা কিছুই নয়, ওনারা সবসময় কাজেতেই মত্ত, কারণ ওনাদের কাজ না করে পেট চলবে না। আর তখনকার দিনে এত উন্নত ব্যবস্থা ছিল না, হ্যারিকেনের লণ্ঠন নিয়ে ওরা বেরোতো, তাও হ্যারিকেন অনেকজনের বাড়িতে থাকতোই না। আর লণ্ঠন বা লম্ফ, আমাদের এখানে লম্ফ বলে থাকে গ্রাম বাংলাতে, আর অনেক জায়গায় লণ্ঠন বলে থাকে। তো ওই লণ্ঠন বা লম্ফ তোমরা যেটাই হতে পারো, তো এইসবের তখন প্রচলন ছিল। এইসব ইলেকট্রিক জাতীয় জিনিস তো দূরের কথা, তখন ওগুলো কিছুই ছিল না। তো তখন হয়েছেটা কি, এই সকাল বেলা বললে ভুল হবে, ঠিক এই 2-3টে নাগাদ ক্ষেতের, তখন তো চাষের সময়, এই সময় তলা টলা পড়ে, জানো রোয়ার সিজন এটা। তো এরকমই একটা সিজনে, তো তখন তো অত ছিল না, অত মিনি জল টল কোনো ছিল না, যার জন্য ওনাদেরকে খুব কষ্ট হতো। তো ওনার এক পাশের বাড়ির আত্মীয়, মানে আমার দিদার বাবার আত্মীয়া, তিনি বলেন যে আমাদের ক্ষেতে এক পাশে এরকম বৃষ্টি হয়েছিল, তাদের জল জমে গিয়েছিল, এবং জলটা অনেক দিন ধরে ছিল। তো উনি বললেন যে ওই জলটা তোর ক্ষেতে তুই সেচে নিবি বা সেচ করে নিবি। তো ওখান থেকেই উনি তাড়াতাড়ি, যাতে অন্য কেউ না নিয়ে নেয়, তার জন্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছেন, এবং উঠে পড়ে
রওনা দিয়েছে এবং পিছনে তার ভাইকে, আই থিঙ্ক আমার দিদার বাবা, আই থিঙ্ক আমার দিদার কাকু হবেন উনি। তো উনি ওনাকে বলে যে ভাই তুই আয়, আমি এগিয়ে যাচ্ছি। তো উনি এটা ভেবেই হচ্ছে এবং বলেই এগিয়ে গেছেন। তো ওনার ভাই কিন্তু শীতকালে লেপ থেকে উঠতেননি, উনি কিন্তু শুয়েই ছিলেন। উনি বলছেন যা হবে হোক, কিন্তু আমি উঠে যাব না। তো ওই তো দিদার বাবা তো চলেই গিয়েছেন এবং তখন ইয়াং, তখন বিয়ে টিয়ে কোনো করেনি বলেছেন। তো উনি একা একা গিয়েই তখন কুয়াশা কুয়াশা আই থিঙ্ক কুয়াশা, তো কুয়াশা চারিদিকে ঘিরে ফেলেছে, কিছুই দেখা যাচ্ছে না, এদিক ওদিক তো কোনো কিছুই মানে স্পষ্ট বোঝা যাচ্ছে না কি। তো অনেক কষ্টে উনি ওনার ক্ষেতে একটা বোঝার জন্য দুটো বাঁশ পুঁতে দিয়েছিলেন। তো দুটো বাঁশ তো খেতে গিয়ে পৌঁছে যখন দেখেন তা ওনার খেতে সেই দুটো বাঁশ পোঁতা হয়ে আছে। তখন ওই রাত ঠিক কটা বাজে, ওই 2:30 3টে এরকম, 2:30টাই ধরে রাখো। তো উনি তখন ওই সময় জলটা সেচ কীভাবে হতো এক ক্ষেত থেকে আরেক ক্ষেতে, মানে সেই কীভাবে বলবো, একটা সেচন পদ্ধতি, মানে জল উঠবে এই ক্ষেতে এসে ফেলবে, মানে দু লোককে দুধারে কাজ করতে হবে। তো উনি তো ভাবছেন ওনার পিছনে ওনার ভাই আসছেন, যেহেতু ক্ষেত থেকে ক্ষেত অনেকটা দূরে, তো কেউ না প্রথমে নিয়ে নেয়, তার জন্য উনি অনেক রাত থেকে চলে গিয়েছিলেন। তো রাস্তায় যেতে যেতে কথা বলে বলে উনি যাচ্ছেন। ওনার মনে হচ্ছে যে ওনার ভাই ওনার পেছনে আসছেন, তাই জন্য উনি গল্প করতে করতে যাচ্ছেন। তো উনি বুঝতেই পারছেন এবং পেছন ঘুরে তাকাননি সুতা। তো উনি নিজে নিজেই দিদার বাবা কথা বলতে বলতে যাচ্ছেন তার ভাইয়ের সাথে, ভাই মনে করেই ওনাকে আর কি, যার গল্পটা শোনাচ্ছি আমি। তো ওনাকে মনে করে গল্প করে করে যাচ্ছে যে ভাই তাড়াতাড়ি আয় এবং কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, যাতে অন্য কেউ না নিয়ে নেয় এবং জল না খেতে দিলে তলা তো হচ্ছে পড়বে না এবং আর এবারে খেতেও আমরা পাবো না। তো এরকম ভেবে ওনারা যাচ্ছেন, কিন্তু পেছনে কে যাচ্ছে উনি অতটা গুরুত্ব দেননি। তো গিয়ে লিটারালি কাজে পড়ে গিয়েছেন, কিন্তু এত অন্ধকারে বা কুয়াশায় ভাইয়ের মুখ তো ঠিক করে দেখা যাচ্ছে না সত্যিই ওই কি ভাই, ওটাও অতটা গুরুত্ব না দিয়েই উনি কাজে লেগে গিয়েছেন এবং এক মনে সেচন করেই যাচ্ছেন, মানে একটুও থামছে না। তো এভাবে চলতে 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 ছিঁচেই যাচ্ছে। মাঝখানে আমার দিদার বাবার একটা মনে খটকা লাগলো, কারণ যে ছেলেটা কাজ করতে করতে 10 বার বসে, হাঁপিয়ে যায়, করতে চায় না কাজ, সেই ছেলেটা এত সুন্দরভাবে কাজ করছে। তো মনে একটু খটকা লাগলেও অতটা কিছু ধরছে না, হয়তো ভাবলো যে ভাই একটু কাজে মন দিচ্ছে। তো তিনি কিছু না বলে সেচন করেই যাচ্ছেন আর করেই যাচ্ছেন। তো ঠিক হতে 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 প্রায় ভোর হয়ে এসেছে। এই ঠিক ভোরবেলায় ছেঁচতে হঠাৎ করে দেখলো আর ছেঁচাই হচ্ছে না। হঠাৎ করে দুটো কড়ি নিচে পড়ে গেল। তো উনি না বুঝতে পারবো, যখন তাকান ভাই নেই পাশে। সো ভাই নেই পাশে, উনি তো একটু অবাক হলেন যে ভাই কোথায় গেল। যে এদিক ওদিক করে ডাকাডাকি করছেন, কারণ তখন সকাল হতে চলেছে। তো সূর্যের আলো স্ফুটিত হতেই হবেই, কারণ ওখানে ক্ষেতটা যেখানে বলে সেখানে আগেই সূর্যের আলো এসে পৌঁছয়। তো হঠাৎ উনি দেখলেন যে যে আলো চলে আসতে চলেছে, কিন্তু হঠাৎ করে ভাই কোথায় গেল। তো উনি কিছুটা এদিক ওদিক ঘোরাঘুরির পর দেখেন ভাই হচ্ছে আসছে দুটো ক্ষেত্রের পরে। বললো যে তখন কুয়াশা একটু কমেছে, তো ভাই আসছেন, তো খুবই ভালো কথা। তো ভাইকে দেখে বলে তুই ওখানে কী করতে গিয়েছিস, শৌচ করতে গিয়েছিলিস? তো উনি বললেন ও তো মানে দিদার বাবা বললেন তো না না না, আমি তো মানে দিদার বাবার ভাই। তো উনি বললেন না না, আমি তো এই এলাম। তো উনি তো বিশ্বাস করতেই চাইছেন না যে এই এলি, আমি এটা মানতেই হবে, মিথ্যে কথা বলছিস তুই, তুই আমার সাথে মজা করছিস, এইটা বললেন আর কি। মজা করছিস বলে বলার পরও ওনার ভাই বললেন না দাদা সত্যি বলছি, আমি এক্ষুনি এসেছি। তো উনি তো ভাবলেন যে ভাই কি ভাং টাং খেয়ে এসেছে নাকি, না সকাল সকাল হাড়িয়া নিয়ে এসেছিলো, হাড়িয়া খেয়ে ফেলেছে। আই থিঙ্ক গ্রাম বাংলার একটা মদ্য, যেমন এখনকার দিনে মদ্য, সেই মদ্যপান জাতীয় কিছু একটা জিনিস হবে।
তো ওটা খেয়ে এসেছে বা নিয়ে এসেছিলো, খেয়ে ফেলেছে এখন। তো ভাইকে নানা কারণে বলার পর ভাই বলে, না না দাদা, আমি তো আসিনি, আমি তো এই এলাম। তো দাদার মনে একটা খটকাও লাগছে যে কাল রাতে তাহলে কে এসেছিল এবং কে আমার সাথে এতটা কাজ করলো। তো এত সব কিছু ভাবার পরেও উনি তো কোনো এক সুতোর সাথে ও সুতো মিল খুঁজেই পাচ্ছেন, এবং সুতোয় কীভাবে মানে ছুঁচে কীভাবে সুতো ঢোকাবে সেটাও উনি ভেবে পাচ্ছেন না। মানে তাহলে কাল রাতে পিছনে কে এলো আমার, এবং কে এত দূর কাজে গেলো, উনি তো কোনোটাই কিছু বুঝে উঠতে পারছেন না। তো অত দিকে না কান টান দিয়ে, যেহেতু কাজ হয়ে গেছে, ভাবলো ভাইয়েরই কোনো ভুল হয়েছে বা ভাই উল্টোপাল্টা বকছে, ভাই তো এরকম করেই থাকে ছোটো ভাই। তো ওই সেই দিকে না গুরুত্ব দিয়ে উনিও ওনার কাজ করতে লাগলেন এবং ভাইও তার কাজ করলো। ঠিক এইভাবে 2 দিন কাটার পর আবার ঠিক এমনই একদিনে, মানে ঠিক আবার সেরকম বৃষ্টিপাত হয় এবং কি বলবো কি, যেখানে জল দরকার সেখানে জল না ধরে উল্টো খেতে জল ধরে, ঠিক ওখানেই আবার জল ধরে, ঠিক শীতেরই এমন একটা দিনে। তো সেম প্রসেসেই ভাবে আমি যে বলি সেম সেম তেমনই উনি আবার যান, আই থিঙ্ক জল সেচ করতে। ওনার ভাইকে আবার তেমনই ডাকেন যে ভাই যাবি, এবারে কোনো মজা করবি না। কিন্তু ওনার ভাই তেমনই এবারেও না বলে শুয়ে পড়ে, যাতে আমি যেতে পারবো না। তো না বলে দিয়েছে, তা কী আর করবে, কোনো তো করার নেই এতে। তো দাদা ভাবলেন যে ঠিক চলে আসবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। দিয়ে উনি ওনার কাজে এগিয়ে গেলেন। কিন্তু দাদা এবারে একটু সতর্ক থাকলেন যে ভাই সত্যি আসবে কি আসবে না। তো উনি দেখলেন যে কিছুটা রাস্তা যাওয়ার পর, ঠিক কিছুটা, আই থিঙ্ক কিছুটা বলতে বাড়ি থেকে মানে নিজে খেতে নেমে কয়েকটা ক্ষেত পেরোনোর পর সেই কুয়াশার সেই রাতে, ঠিক তেমনই একটা টাইমে, ঠিক তেমনই একটা সময়ে, তো উনি দেখলেন যে পেছন থেকে যেন কেউ হেঁটে চলেছে ওনার পেছনে। তো উনি সেম ভয় না পেয়ে বললো, ভাই তুই এসেছিস? কোনো কথা নেই, কোনো সাড়া শব্দ নেই, উনি ওনার চলেই যাচ্ছে, কিন্তু উনি তাকাচ্ছেনও না, কিন্তু চলেই যাচ্ছে। দিয়ে বললো যে আজ তাড়াতাড়ি কাজ সারতে হবে, আজ বেশিটা পরিমাণ জল রয়েছে, কারণ আজ যদি সেচ করতে পারি তাহলে আর পর থেকে এতটা জলের দরকার হবে না। তো খুব ভালো কথা। তো ভাইয়ের কোনো সাড়া শব্দ না পেয়েও পেছনটা না ঘুরেই উনি চলছেন দাদা। তো দাদা চলেই যাচ্ছেন, তো খেতে পৌঁছে তেমনই ঠিকভাবে ধরে ফেলেন এবং দেখেন যে ভাইও ধরে ফেলেছে, কিন্তু ওখান থেকে এত কুয়াশা, মানে যেহেতু একটু দূরত্ব রয়েছে, কি দেখাই যাচ্ছে না ভাইকে। তো অতটা না গুরুত্ব দিয়ে ঠিক মতো দেখেই উনি জল সেচ করতেই থাকছেন আর থাকছেন। তো হঠাৎ করে আরেকজন লোক দূর থেকে আসছেন। তো দূর থেকে আসছেন দেখে হঠাৎ করে দেখলো যে সেম প্রসেসেইভাবে সেমভাবেই হঠাৎ করে মানে দুটো ডাং পড়ে যায়। হাতে ধরা দুধারে ধরা দুটো ডাং যেটাতে জলসেচ করবে, মাঝখানে একটা পুঁটলির মতো, মনে হচ্ছে দুধারে ধরে আছে, জল এরকম ছেঁচতে আছে। তো মাঝখানে একটা খোদের মতো আছে, দেখে হঠাৎ করে ওটা পড়ে যায়। দাদা এখানে ধরে আছে। তো ওই লোকটাকে আসতে দেখে দিদি শখ যে ভাই আবার কোথায় গেল, ভাই মিলিয়ে গেল না আকাশে চলে গেল। তো ওই লোকটাকে আসতে দেখে, তখন ওই লোকটার নাম হারান। হারান কেন বলছি, সেম প্রসেসে ওই ক্ষেতের জলটা উনিই নিতে এসেছিলেন, এবং উনি একা এসেছিলেন, আর কেউ ছিল না সঙ্গে। তো তো হারান কিছু বলেই তার ক্ষেতের দিকে এগিয়ে গেল এবং বলল যে তুই যেহেতু এই ক্ষেতে জল নিয়ে নিচ্ছি, আমি আমার পাশের ক্ষেত থেকে জল নিয়ে নেব, ওতে কোনো অসুবিধা নেই। এবং ওখান থেকেই এটা বলেই হারান এগিয়ে গেল। তো কি বলবো, তো দাদুর অর্থাৎ দিদার বাবা, তো কি আর বলবো, দেখি তার ভাই হঠাৎ করে কোথায় চলে গেল। দিয়ে আবার দেখতে পেলো যে দুটো ডাক ধরে দাঁড়িয়ে আছে এবং বলছে যে চলো।
এমনভাবে চলো শব্দটা উঠলো যেন মনে হয় একটা গম্ভীর পাথরের গলা থেকে আওয়াজ বেরোলো, যেমন চলো, এরকম একটা মানে সাউন্ড দিয়ে একটা আর কি বললো। তখন লিটারালি একটু শক খেলো যে ভাইয়ের গলা তো এরকম নয়, ছোট ভাই, একটু বয়স হলেও আওয়াজটা কীরকম হবে, একটু মিষ্টি মধুর। তো এটা মানে তোমাদেরকে বলতে গিয়ে আমার লিটারালি গা শক্ট, ছাতি ধরফর করে উঠছে এখন রাত্রে। বলছি তোমাদেরকে কী বলবো, নিজেরই একটা ভয় লাগছে এরকম হরর হরর স্টোরিগুলো শোনার পর। তো তাও বলছি আমি কী বলবো তোমাদের। তো চলো বলতে দুটো শেষ করার পর দাদা মনে মনে একটু ভাবলো শেষ করতে করতে যে কী হচ্ছে। আগের দিন ভাই আসেননি বললো, আজ হারান আসছে দেখে ও উধাও হয়ে গেল, আবার শুরু হয়ে গেল। তো মনে একটু খটকা নিয়ে উনি ধীরে ধীরে মানে নিজের মনে বা ভিতরে যত শক্তি ছিল সব সঞ্চয় করে যখন আগের দিকে তাকায় দেখতে পেলেন যে দুটো চোখ ডিপ ডিপ করে জ্বলছে, যেন কি বলবো, বিড়ালের চোখ যেরকম জ্বলে সেরকম যেন জ্বলছে। একটা গোপ যেন মনে হচ্ছে ধপধপে সাদা একটা গোপ কুণ্ডলীকৃত পাকিয়ে তার দিকেই দেখে যাচ্ছে। তো ধীরে তো দাদা হাত থেকে টপ করে ওটা পড়ে যায়। আই থিঙ্ক দুটো বাঁশের দু হাতে যেটা ধরা ছিল ওটা পড়ে যায়, এবং সোজা হয়ে দাঁড়াতেই যেটা উনি দেখেন, তোমাদেরকে কী বলবো, যেটা উনি দেখেন সেটা দেখে উনি শকড। আমারও তো এখানে ছাতি ধরপড় করছেই। তো উনি দেখেই শকড হয়ে যান যে একটা প্রেত, আই থিঙ্ক একটা রাক্ষস বা ভূত, তোমরা যা ধরতেই পারো। তো ওটা দেখেন উনি। তো কি বলবো, দেখে উনি তো শকড, কারণ ওর চোখগুলো যেমন জ্বলছিল তেমন লাল বর্ণ হয়ে এসেছে। ওর যে গোপ যেটা কুণ্ডলী পাকিয়ে ছিল দুধারে একটা বিশাল আকৃতির গোপ, আর মুখটা যেন হচ্ছে এই একটা মুখ যেটা বিশাল হাঁ করে তার দিকে তাকিয়ে আছে, আর চোখের ভেতর এই বড় বড় গর্ত। আর ওনাকে হাত বাড়িয়ে যেন তাকিয়েছে, এবং হাতটা তো বড়ই ছিল যথেষ্ট, ওর নখগুলো ছিল বড় বড় বড়। উনি শুধু তাকিয়ে আছেন এবং এক খাবারে যেন নিচে লেগে যায় এবং বলছে যে এতদিনের অপেক্ষা আজ পূর্ণ হবে, গতবারে তুই বেঁচে গিয়েছিলি আমার দিকে না তাকিয়ে, আজ তুই তাকিয়েছিস, তো আজ তুই আমার হাতে মরবি, এরকম বলেন। তো দাদা মনে 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 সাহস জোগে বলে, কে তুমি? তখন ওই ভূতটা বলে যে আমি ধোঁয়া ভূত অথবা কুয়াশা প্রেত, তুই যেটা আমায় ভাবতে পারিস, কিন্তু আজ তোর নিস্তার নেই আমার হাতে, আজ মরবে। বহু অনেক দিন ধরে তোকে দেখছি, আজ তোকে আমি খাবো, আই থিঙ্ক তোকে মেরে ফেলবো, যেটা তোমরা ধরতে পারো। তো ওয়ার্ম বাংলা হিসেবে খাবো এটা বলা যায় আর কি। তো এটা বলে দাদাদিকে চেয়ে আসে এবং তার দুটো এক নজর মানে 5টা আঙুলের নখ দ্বারা উনি দাদাকে আহত করে ফেলেন, গলায় ছাতিতে তো আহত করে ফেলেন। তো উনি প্রায় মরেই যাবেন, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছেন, হঠাৎই পড়ে যান দাদা একটা হোঁচট খেয়ে একটা ক্ষেতের মধ্যে পড়ে যান। আর ওখানেই ওই ধোঁয়া, আই থিঙ্ক কুয়াশাটা কুণ্ডলী পিকিয়ে ওই প্রেতের আকার নেয় আর যেন মেরেই ফেলবে। তখন দাদাকে তখন পেছন থেকে হারান বাবু বা হারান্দা ডেকে ওঠে। তো ডাকার ফলে ওই প্রেতটা আবার কুণ্ডলী কৃত পাকিয়ে যে ছিল সে হঠাৎ করে বিলীন হয়ে যায়, যেহেতু হারান কাকার হাতে মশাল ছিল। তো মশালটা ছিল বলতে উনি ওনার সাথে মশালটা এনেছিলেন, এবং উনি কীভাবে হয়তো ভগবানের দুধ হিসাবে এসেছিলেন এবং এসে ওনাকে বাঁচিয়ে নেন। আই থিঙ্ক আমার দিদার বাবাকে বাঁচিয়ে নেন, এবং সেখানকার পর থেকেই আমার বলতে গেলে আমার দিদার বাবা রাত করে আর কোনো দিন যাননি মাঠে কাজ করতে, এবং উনি সর্বদাই সবসময় বলেছে যে হানান না থাকলে তিনি আজ থাকতেন না, হয়তো তাকে আর পাওয়াই যেত না। এরকম বলেই এই ঘটনাটা আমি এখানেই শেষ করছি, আর বলতে পারছি না সত্যি আমার ছাতিটা কীরকম করছে, এখন যেন ধপধপ করছে। এখন রাত কতটা বেজে গেছে জানি না, বাইরে বৃষ্টি হচ্ছে, লাইট যাচ্ছে আর আসছে, কী আর বলবো তোমাদের।
তো আজকের গল্পটা এইটুকু। এটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকম গল্প শুনতে হলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে এরকম স্টোরি সবার আগে তোমরাই শুনতে পারো। এবং এখান থেকে যারা যারা কার্টুন তৈরি করতে চাও তারাও এখান থেকে তৈরি করতে পারে। লিটারেলি এই ধরনের গল্প শুনেই কার্টুন তৈরি হয়ে থাকে। সো কেমন লাগলো অবশ্যই জানাবে।